Okay, dear students, Assalamu alaikum. Today I will discuss about the flow chart to find out the largest number among three numbers by using only one printf statement in output. Actually, the topics is the conditional statement from our chapter number 5 programming language. From these topics, today I will discuss about the printf function of big printf function or big variable. I will discuss about the big variable. Only one variable that names is big, but big represents A or B or C. So we can easily draw the flow chart by using the one printf statement in output. Now we start our flow chart. For designing the flow chart, our first symbol name is oval shape. So I'll draw an oval shape, and this oval shape will represent the start and stop of the flow chart. And this is the arrow sign, and this is the direction of the flow. And now we have to draw the parallelogram shape for the input, and this parallelogram shape is not only for the input, this parallelogram shape is also used for our output. So at first we have to input in first parallelogram shape, so input A, B, C. We have to find out the largest number among these three numbers A, B, and C. Now consider a variable named big and assign any number is big. I will assign A as a big number. So this is called the assignment operator. Here the single equal, here single equal is called assignment operator. This is called assignment operator. In C programming language, there are some operator. Assignment operator হচ্ছে যে কোন একটা নাম্বারকে ধরে নেওয়া, যেমন আমি যদি বলি যে x = 5, এটাকে আমাদের ম্যাথমেটিক্স এর ভাষায় বলা হয় যে ধরে নেওয়া, বা আমরা বলি যে x এর মান 5। আর সি প্রোগ্রামে যখন একটা সিঙ্গেল ইকুয়াল দেওয়া হয় তখন তাকে বলা হয় ধরে নেওয়া বা অ্যাসাইন করে দেওয়া। যেমন এই বিষয়টা হচ্ছে, যেমন তুমি জন্মগ্রহণ করার পরে তোমার নাম অ্যাসাইন করা হয়েছে শাহরিয়ার হিসাবে, তো তোমার যে নামটা অ্যাসাইন করা হলো তোমাকে সবাই সেই নামে ডাকবে। অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয় কারোর উপরে আরোপ করে দেওয়া, এটা হচ্ছে আমাদের আক্ষরিক মিনিং। কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় অ্যাসাইন মানে হলো ধরে নেওয়া। আমরা যে এখানে এবিসি তিনটে সংখ্যা ইনপুট দিব, এখানে অবশ্যই দেখুন একটা সংখ্যা বড় হবে, রাইট? সো এট ফার্স্ট আই উইল অ্যাসাইন the big number is A. You can also assign the big number is B or big number is C. Now এটা এর মান দিয়ে বড় হবে অল টাইম এমন না, আমরা একটা জাস্ট ধরে নিয়েছি, ধরে নিয়ে আমরা পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করি। দেখো, নাও অ্যাপ্লাই দ্য কন্ডিশন। নাও অ্যাপ্লাই দ্য কন্ডিশন, এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করো। ইজ, আমি এখানে বললাম ইজ বিগ লেস দেন বি আর গ্রেটার দেন বি। আমি যদি বলি যে বড় সংখ্যাটা কি বি থেকে বড়, এখানে যদি আমাদের উত্তর দুইটা হবে। উত্তর কয়টা হবে? দুইটা হবে। ইজ বিগ গ্রেটার দেন বি, যদি বড় সংখ্যাটা বি থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের পূর্বের সংখ্যাটাই থাকবে বড় সংখ্যা, আর যদি নো হয় তাহলে বড় সংখ্যা কোনটা হবে? স্যার বড় সংখ্যা বি হয়ে যাবে। বি হয়ে যাবে। তখন আমি এখানে লিখে দিব বিগ ইকুয়ালস টু বি, বিগ ইকুয়ালস টু লিখে দিলাম বি, বা বিগ অ্যাসাইন বি। কনসেপ্টটা একটু ডিফারেন্স স্যার, ওই যে শুধুমাত্র যে বিগ এর সাথে বিগ এ ওটা অ্যাড করছি স্যার। হ্যাঁ, এখানে জাস্ট আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে আসছি বিগ। আচ্ছা, আর যদি ইয়েস হয় তাহলে বড় কোনটা হবে স্যার? যদি এখানে কন্ডিশনটা ট্রু হয়, ইয়েস হলে বড় কোনটা হবে স্যার? ট্রু হইলে স্যার এ বড় হবে স্যার। আচ্ছা, তখন আমাদের বিগ ইকুয়ালস টু এ লেখার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণটা হচ্ছে, ধরে নাও যে
একজন ব্যক্তি গ্রামে ছিল চেয়ারম্যান, এখন পরবর্তীতে ইলেকশন হয়ে সেই লোকটা আবার যদি চেয়ারম্যান হয় তাহলে তাকে নতুন করে আর সিনিয়র দেওয়ার কোনো প্রয়োজন নাই যে মিস্টার অমুক চেয়ারম্যান। তার মানে আগে যেটা এ ছিল বড়, ওইটা যদি ইয়েস কন্ডিশন হয় ওইটা এ বড় হিসেবে থাকবে, ওইটা নতুন করে বিগ সমান এ লেখার কোনো প্রয়োজন নাই। এখন আমি এখানে চলে আসলাম, এটাকে বলা হচ্ছে কানেক্টর, এটাকে বলা হচ্ছে আমাদের কানেক্টর, তাই না? এখন কানেক্টর থেকে আবার আমাদের পরবর্তী কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমি যদি শুধুমাত্র যাতে একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করব স্যার। রাইট, আমাদের উদ্দেশ্য হচ্ছে আউটপুটে প্রিন্ট দেব অনলি বিগ। এখন আমি কম্পেয়ার করব সি এর সাথে, ইজ বিগ মানে বড় সংখ্যাটা, ইজ বিগ গ্রেটার দ্যান সি, বড় সংখ্যাটা কি সি থেকে বড়? অর্থাৎ আমার আগের যেটা বিগ ছিল তার সাথে আমি কম্পেয়ার করলাম, ইজ বিগ গ্রেটার দ্যান সি। যদি বিগ সংখ্যাটি সি থেকে বড় হয়, যদি এটা ইয়েস হয় তাহলে বড় কোনটা হবে? স্যার বড় সংখ্যা যদি সি থেকে বড় হয় তাহলে স্যার এ বড় হবে স্যার। কেন? এও হতে পারে বড়, বিও বড় হতে পারে। জি স্যার। কারণটা কি? কারণটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনের ভিতরে যে সংখ্যাটা বড় ছিল, সেই বড় সংখ্যাটা নিয়েই কিন্তু আমার সেকেন্ড কন্ডিশনে আসছে, রাইট? জি স্যার। যদি আমার ফার্স্ট কন্ডিশনের বড় সংখ্যাটা এ থাকে তাহলে আমার সেকেন্ড কন্ডিশনের বড় সংখ্যাটা ইয়েস হলে বড় সংখ্যাটা এ থাকবে। যদি আমার ফার্স্ট কন্ডিশনের বড় সংখ্যাটা বি হয়ে যায় তাহলে স্যার সেকেন্ড কন্ডিশনের বড় সংখ্যাটা কিন্তু ইয়েস হলে বি হবে। জি স্যার। ক্লিয়ার? বুঝতে পারছো কি? স্যার যে বিগ এ আর বিগ বি এই দুটাকে বক্সের নাম জানি কি স্যার? এটাকে নাম হলো ডায়মন্ড শেপ। না ওই যে বিগ এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার শেপ, মানে এটাকে হলো বলা হয় প্রসেসিং বক্স। জি স্যার। এটা হলো প্রক্রিয়াকরণ, আর এটা হলো অ্যাসাইন করে দেওয়া, নাম্বারটা হচ্ছে অ্যাসাইন করা। বিগ ইকুয়াল মানে সিঙ্গেল ইকুয়াল দিলে সেটা হবে অ্যাসাইন। বিগ সিঙ্গেল ইকুয়াল বি মিন্স আই উইল অ্যাসাইন দ্য ভ্যালু বি ইন দ্য ভ্যারিয়েবল বি, ইন দ্য ভ্যারিয়েবল বিগ। আমি বিটাকে অ্যাসাইন করলাম কার মধ্যে? বিগ এর মধ্যে। আচ্ছা, এখন দেখো যদি নো হয় তাহলে বড় কোনটা হয়ে যাবে বলো তো? স্যার সি যদি নো হয় স্যার তাহলে বড় হবে স্যার। যদি বিগ সংখ্যাটি সি থেকে বড় না হয় তাহলে বড় কোনটা হবে? বিগ সমান সি হয়ে যাবে না? জি স্যার তাই হবে। বিগ সমান সি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন পেয়ে গেছি আমাদের সেই টোটাল ফ্লোচার্টের আমাদের কাজ শেষ। এখন আমরা স্টপ করে বের হয়ে আসবো, বা আমরা প্রিন্ট করে বের হয়ে আসবো। এখন আমাদের প্রিন্ট দিতে হবে কি? প্রিন্ট হবে বিগ, তাই না? লিখো প্রিন্ট, কি লিখবা? প্রিন্ট লিখবা বিগ, এরপর লিখবা স্টপ। স্যার শুধুমাত্র বিগ মানে যেইটা বড় ওইটাই প্রিন্ট দিবে স্যার। ওইটাই প্রিন্ট হবে বারবার, ঠিক আছে? জি স্যার। ওইটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। এটা সুবিধা কি স্যার? আর আগের দিন যেটা করলাম ওটার অসুবিধা কি স্যার? এটা সুবিধা হচ্ছে আমাদের এখানে কম মেমোরি এর প্রয়োজন হচ্ছে, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে সবগুলো রাখছি। জি স্যার। কালকে তো দুইটা প্রিন্ট আসছিল স্যার। কালকে ছিল প্রিন্ট ছিল তিনটা, এবিসি না? এবিসি এর জন্য দেখো তো কালকে ছিল এবিসি না, না অনলি এবি? তিনটা প্রিন্ট স্যার, তিনটা ছিল হ্যাঁ, স্যার। প্রিন্ট এ, প্রিন্ট বি আর প্রিন্ট সি, আর এখানে প্রিন্ট দিলাম অনলি বিগ। জি স্যার। মানে আমাদের প্রোগ্রামিং কোড লেখার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন খুবই সহজে আমরা প্রোগ্রামটা রচনা করতে পারি যেখানে আমাদের কম মেমোরি এর প্রয়োজন হবে। আমি যদি এটার এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে প্রোগ্রামিং কোড লিখি তাহলে আমাদের কম মেমোরির প্রয়োজন হবে, কারণ এখানে আমাদের আউটপুটে শুধুমাত্র একটা প্রিন্টএফ স্টেটমেন্ট থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি প্রশ্ন করি যে তোমরা আমাকে প্রুফ করে দেখাও যে কখন এ বড় হবে, কখন বি বড় হবে, কখন সি বড় হবে। শাহরিয়ার আমাকে বলো যে আমি প্রথমে তোমাকে যদি প্রশ্ন করি যে তুমি আমাকে এ সংখ্যাটি বড় হিসেবে এখানে তুমি শো করো, তাহলে এখানে আমরা কোন কোন লজিকটা ফলো করলে এখানে এ সংখ্যাটি বড় হবে। আমি জাস্ট প্রথমটা বলে দিই, তোমরা তাহলে বি আর সি এরটা বলে দিও। হ্যাঁ, আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি যে এ এখন বড়, ধরে নাও যে কন্ডিশনটা হচ্ছে 9, 7 আর 5। আচ্ছা, তাহলে বিগ সমান সমান ধরে নিলাম 9। এখন কন্ডিশন দিলাম যে 9 সংখ্যাটি কি বি থেকে বড়, মানে 9 সংখ্যাটি কি 7 থেকে বড়? বললা ইয়েস। আবার কন্ডিশন হয়ে এখানে আসলে তাহলে আগেরটাই হচ্ছে বড়। এবার সেকেন্ড কন্ডিশন, মানে সেকেন্ড যে কন্ডিশনটা আছে বিগ গ্রেটার দ্যান সি, এখানে এসে তোমার শর্ত প্রয়োগ হলো ঠিক এই জায়গায় এসে
শর্ত প্রয়োগ হলো যে 9 গ্রেটার দ্যান 5, 9 সংখ্যাটি কি 5 থেকে বড়? ইয়েস। ইয়েস হলে প্রিন্ট বিগ, তার মানে প্রিন্ট হলো 9, 9 কে প্রিন্ট দেবে। জি স্যার। আচ্ছা, এখন মনে করো যে আমি ধরলাম যে বি এর মান হচ্ছে 9 আর এর মান ধরে নিলাম 7। এখন বলো তো এখানে কোন কন্ডিশনটা কিভাবে আসবে? স্যার ফার্স্টে হলো বিগ এ স্যার, তারপর এটা হচ্ছে এখানে এখানে বিগ এ সমান 7, তাই না? তাহলে বিগ সমান সমান ধরে 7, হ্যাঁ, তারপরে তারপর ইজ বিগ মানে গ্রেটার দেন বি, নো স্যার, তার মানে হলো বিগ তার মানে হলো বি। 7 গ্রেটার দ্যান কত? স্যার বি, এটা মিথ্যা স্যার। 9। এখানে এই যে বি এর মান ধরেছি 9 না? জি স্যার 9, তাহলে নো হবে স্যার। নো হবে, নো হলে বিগ কোনটা হবে? স্যার বিগ বি স্যার। তাহলে এখানে কিন্তু বিগ হলো 9 আছে। জি এবার স্যার। তার মানে এখানে বিগ, এখানে বিগ কিন্তু 9, এখানে এখন বিগ অবস্থায় কি আছে? 9 না? স্যার 9 যাবে স্যার। 9, তাহলে এখানে কি কন্ডিশনটা অ্যাপ্লাই হবে? 9 গ্রেটার দেন স্যার 9 গ্রেটার দেন সি। সি হলো 5, তাই না? ইয়েস স্যার এটা। তাহলে এটা ইয়েস হবে না নো হবে? স্যার ইয়েস হবে। ইয়েস হলে তখন ওই 9টা যেটা বিগ ছিল, এই বিগটা আগের বিগটাই বিগ থাকবে, তাই না? মানে 9টাই বিগ থেকে প্রিন্ট বিগ হবে, জি স্যার। 9টা তখন প্রিন্ট করবে। আচ্ছা, এখন তাহলে হুমায়রা আমাকে ব্যাখ্যা করো যে মনে করো এ এর মান দিলাম হচ্ছে 5, বি এর মান দিলাম মনে করো 7 আর সি এর মান দিলাম 9। তাহলে এইটা টোটাল ফ্লোচার্টটা হুমায়রা একটু ব্যাখ্যা করো যে কিভাবে তখন আমরা সিটাকে বড় হিসেবে বিগ করব। স্যার 9 তো বড়, এর জন্য। না মানে আমরা ফ্লোচার্টটা যখন বড় করব, মানে যখন আমরা ফ্লোচার্টে অ্যালগোরিদম লিখবো তখন আমাদের কিন্তু স্টেপগুলো ফলো করতে হবে। আমি দেখো এখানে কিন্তু বলেছি এর মান 5, বি এর মান 7 আর সি এর মান 9, কিন্তু আমি প্রথমে ধরে নিয়েছি বিগ সমান এ। আমি বিগ সমান ধরেছি এ, তাহলে বিগ সমান যদি এ হয় এখানে এ কত বলো তো? 5। তাহলে এখানে তুমি 5 হলো। এখন 5 এর পরের ধাপগুলো তুমি এক্সপ্লেন করো। তাহলে এই ধাপে কি হবে? বি গ্রেটার দ্যান বি, তার মানে 5 গ্রেটার দ্যান কত হবে বলো? বি এর মান 5 ভাই স্যার 7। 7, তাহলে 5 কি 7 থেকে বড় না ছোট? ভাই স্যার ছোট। ছোট হলে কি হবে? নো হবে না? জি স্যার নো হবে। নো হলে বিগ কত হবে? স্যার বি হবে 7। তাহলে এখানে এখন কন্ডিশনে এখন হলো 7, ধরো না এখানে 7 আছে, ওকে। এখন দেখো এই 7টা এখানে আসলো, তাহলে এখানে এখন কিন্তু 7টা হচ্ছে বড়, রাইট? জি তাহলে স্যার। 7 যদি বড় হয় তাহলে এখানে 7 গ্রেটার দ্যান সি, সি কত এখানে? স্যার 9। 9, তাহলে 7 গ্রেটার দ্যান 9, ইয়েস না নো? স্যার নো। নো হলে বিগ সমান কত? স্যার 9। তাহলে এখানে 9টা এখন বিগ হলো, তারপরে প্রিন্ট বিগ, তাহলে বিগ সমান 9 প্রিন্ট দিল, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে যে write an algorithm and draw a flowchart to find out the largest number among three numbers by using one printf function in output। তখন আমাদের ঠিক এইভাবে সলভ করতে হবে। এখন যদি আমি তোমাদের বলি 4টা 5টা 6টা 7টা যে কোনো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, তাহলে তোমরা সিরিয়ালি এভাবে সব লিখে দিবা। এখানে বি সি ডি ই এফ এভাবে সিরিয়ালি চলতে থাকবে। স্যার এইটা আমাদের তো মনে হয় 3টার বেশি আসবে না স্যার। 4টাও আসে, 4টা আসে না, তবে 4টা যদি কলেজে দিয়ে দেয়, বুঝছো, সেক্ষেত্রে সব থেকে শর্টকাট ওয়ে হচ্ছে এটা। সব থেকে শর্টকাট বলতে তুমি ঠিক এরকম মানে কন্ডিশন অ্যাপ্লাই করবা, বি গ্রেটার দ্যান বি, বি গ্রেটার দ্যান সি, বি গ্রেটার দ্যান ডি। স্যার প্রসেস শুধু বললো যে স্যার শুধু ফ্লো চার্ট করে দেখাও, বললো না যে স্যার যে ওয়ান প্রিন্ট স্টেটমেন্টে করো, তাহলে আমরা এইটাতে করতে পারবো না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তখন এটাতেও করতে পারবা, ওটাতেও করতে পারবা, তখন তোমার ইচ্ছা যে কোনো একটা দিয়ে করলেই হবে। জি স্যার। যদি তোমার ফ্লোচার্টটা বলে দেয় যে draw a flowchart to find out the largest number among three numbers by if else statement, by if else statement, তখন কিন্তু তোমাকে ইউজ করতে হবে ওই 3টা আউটপুট, প্রিন্ট এ, প্রিন্ট বি, প্রিন্ট সি, ঠিক আছে? 3টা আউটপুটে শো করতে হবে। আর যখন বলবে write an algorithm, draw a flowchart and write an algorithm to find out the largest number among three numbers by using only printf function in output, তখন তোমাকে ইউজ করতে হবে ঠিক এই ফ্লোচার্টটি, এটা তখন ড্র করতে হবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, এখন এটার অ্যালগরিদমটা তোমরা একটু হোমওয়ার্ক হিসেবে লিখে নিও।
তোমাদের অ্যালগরিদমটা থাকবে হোমওয়ার্ক। এটা অ্যালগরিদম স্যার। হ্যাঁ, এটা লিখে না, এটা এইটার উপর থাকবে। ওকে, এর পরবর্তীতে আজকে আমার সেকেন্ড টপিক লিখে নাও। সেকেন্ড টপিকটা হচ্ছে স্যার ওই যে শুধু অ্যালগরিদমের স্যার থার্ড বক্সটা একটু বলে দেন স্যার, ওই যে বিগ এ ওই বক্সটাই কি লিখবো স্যার? থার্ড বক্স। জি স্যার। এখানে তুমি লিখবা বড় সংখ্যা এ ধরে নিই, বা যদি বাংলা লিখো বড় সংখ্যা এ ধরে নিই, আর যদি ইংলিশে লিখবা অ্যাসাইন দ্য ভ্যালু এ অ্যাজ এ বিগ নাম্বার। অ্যাসাইন দ্য ভ্যালু এ অ্যাজ এ বিগ নাম্বার। কি লিখবা? অ্যাসাইন দ্য ভ্যালু এ অ্যাজ এ বিগ নাম্বার। আর এরপরে হচ্ছে ফোর্থ যে ডায়মন্ড শেপটা আছে, মানে ফোর্থ শেপ যেটা আছে, এখানে দিবা ইফ দা বিগ নাম্বার ইজ গ্রেটার দ্যান বি। জি স্যার, এটা কালকে দিছিলেন। ইফ দা বিগ নাম্বার ইজ গ্রেটার দ্যান বি, দেন দা প্রিভিয়াস নাম্বার উইল বি বিগ। আমি আবার বলি, ইফ দা বিগ নাম্বার ইজ গ্রেটার দ্যান বি, দেন দা প্রিভিয়াস বিগ নাম্বার উইল বি বিগ। জি স্যার। else the big number will be b. জি স্যার। else মানে no। এর পরবর্তী ধাপ দিবা if the big number is greater than c, then the previous big number will be big, else the big number will be c. ওকে, এরপর লাস্ট ধাপ লিখবা যে print the largest number is big, then লিখবা stop। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা সুন্দরভাবে লিখে আমাকে পাঠায় দিবা। ওকে, এর পরবর্তীতে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে আমাদের এবারে টপিক হচ্ছে ড্র এ ফ্লোচার্ট। Draw a flowchart to calculate a number, positive or negative, sorry positive না, লেখো even or odd, মানে হচ্ছে যে একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। and also write an algorithm. Draw a flowchart and লিখে নাও, and write an algorithm, জোড় নাকি বিজোড়? হ্যাঁ, write an algorithm to calculate a number even or odd. To calculate a number, draw a flowchart and write an algorithm to calculate a number even or odd. অথবা draw a flowchart and write an algorithm to calculate a number whether the number is even or odd. Whether it is even or odd. Sorry, whether মানে ঠিক আছে তো? WHER হুমায়রা? জি স্যার। Draw a flowchart and write an algorithm to calculate a number whether it is even or odd. অর্থাৎ এটা জোড় বা বিজোড় কিনা সেটা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অঙ্কন করো and অ্যালগরিদম লিখো। এখন আমাকে তোমরা বলো যে একটা সংখ্যা কখন জোড় হয়, কখন বিজোড় হয়, কখন ইভেন হয়, কখন অড হয়। আচ্ছা, একটা নাম্বার আমি বললাম 8, এই নাম্বারটা ইভেন না অড? শারিয়ার? ও আমি খেয়াল করি না, মিউট হয়েছিলাম স্যার। ওই যে বললাম স্যার, যে কোনো সংখ্যাকে যখন স্যার 2 দ্বারা ভাগ করা যাবে তখন বুঝতে হবে সেটা স্যার জোড় সংখ্যা, আর যদি 2 দ্বারা ভাগ না করা যায় তাহলে বিজোড় সংখ্যা। পৃথিবীতে এমন কোন সংখ্যা আছে 2 দ্বারা ভাগ করা যায় না?
না না মানে নিঃশেষে স্যার, যেরকম স্যার আপনার হ্যাঁ, ওই যে নিঃশেষে বলতে হবে, জি স্যার নিঃশেষে, এই নিঃশেষে শব্দ থাকতে হবে। জি স্যার। নিঃশেষে মানে বোঝায় কি বলতো? মানে কোনো থাকবে না, দশমিক থাকবে না স্যার। না, নিঃশেষে মানে বোঝায় রিমাইন্ডার 0। এই যে জি স্যার। রিমাইন্ডার 0 আসবে, মানে রিমাইন্ডার মানে ভাগশেষ, ঠিক আছে? জি স্যার। তাহলে রিমাইন্ডার যদি 0 হয় তাহলে নাম্বার কি হবে? পজিটিভ। আমরা বের করবো রিমাইন্ডার, ঠিক আছে? যদি রিমাইন্ডার 0 হয় নাম্বার পজিটিভ। যেমন একটা নাম্বার 11, এটা নেগেটিভ নাম্বার, সরি নেগেটিভ না, অড নাম্বার মানে বিজোড়, মানে একটা জোড় আর বিজোড়। যদি সংখ্যাটি ইভেন হয় তাহলে রিমাইন্ডার 0 হবে, আর যদি নাম্বারটি অড হয় সেক্ষেত্রে আমাদের এখানে কত হবে দেখো, আমাদের কোশেন্ট হলো 5, মানে ভাগফল হচ্ছে 5, আর রিমাইন্ডারটা হচ্ছে 1। তাহলে এখানে রিমাইন্ডার যদি 1 হয় তাহলে নাম্বার কি হবে? স্যার এটা অড হবে স্যার। অড হবে। তাহলে এমন কোনো নাম্বার নাই যে নাম্বারটিকে আমরা 2 দিয়ে যদি ডিভাইড করে ফেলি, সেই নাম্বারের ক্ষেত্রে আমাদের শর্ত দুইটা, whether the remainder will be 0 or not, or whether the remainder will be 1 or not। যদি নাম্বারটি 2 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার 1 থাকে আমরা বলবো নাম্বার অড নাম্বার, যদি নাম্বারটি 2 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার 0 হয় সেক্ষেত্রে বলবো ইভেন নাম্বার। এটা হচ্ছে আমাদের শর্ত। ক্লিয়ার? এখন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা ফ্লোচার্টটা ড্রয়িং করে ফেলি। ওকে, দেখো এখন ফ্লোচার্ট ড্রয়িং করে ফেলো। প্রথমে শেপটা কি হবে বলো? প্রথম শেপের নাম কি? স্যার প্রথম শেপের নাম তো স্টার স্যার, ওভাল। ওভাল শেপ। প্রথম শেপের নাম ছিল ওভাল শেপ। আমরা এখানে ওভাল শেপ ডিজাইন করে ফেলি। ওভালের ভিতরে কি লিখতে হবে? স্যার স্টার্ট। স্টার্ট। এরপরে হলো অ্যারো সাইন। এরপরে শেপের নাম কি? এরপরে শেপের নাম কি ছিল বলো? এটার নাম ছিল হচ্ছে প্যারালালোগ্রাম। কি নাম? স্যার প্যারালেলোগ্রাম। প্যারালালোগ্রাম মানে সামুদ্রিক যেটা। এটা ইনপুট কি লিখবো বলো? স্যার ইনপুট স্যার এবি স্যার। বলছে দেখো, রাইট ড্র এ flowchart and write an algorithm to calculate a number। ক্যালকুলেট a নাম্বার মানে একটা নাম্বার দিতে হবে ইনপুট, তাই না? ও জি স্যার। তাহলে আমরা সেই নাম্বারটা ধরে নিচ্ছি n। এই নাম্বারটা ধরে নাও n। আমাদের যদি একটা নাম্বার আমাদের বের করতে হবে যে নাম্বারটা জোড় অথবা বিজোড়, অর ইভেন অর অড, তাহলে আমরা শুধুমাত্র একটা নাম্বার n হিসেবে ধরে নিচ্ছি ইনপুট, সেই নাম্বারটা হচ্ছে n। ওকে, এরপরে দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বের করবো রিমাইন্ডার। তো রিমাইন্ডার বা ভাগশেষ নির্ণয় করার জন্য যে অপারেটর, এটাকে বলা হয় তোমার অপারেটর। দ্য সিম্বল হুইচ ইজ ইউজড টু ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার is called the percentage symbol or percentage sign। এটাকে বলা হচ্ছে রিমাইন্ডার ক্যালকুলেশনের জন্য অপারেটর। সো রিমাইন্ডার r is equals to n percentage sign 2। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা ফর ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার। অর্থাৎ n কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয়। আমি যদি এখানে n/2 লিখতাম, এটা কি আমাদের রিমাইন্ডার বলতে পারতাম আমরা? তখন এটা কি হতো বলতো? এটা হতো তখন, এটা হতো ভাগফল হতো, রাইট? ভাগফল হতো। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বের করব কি ভাগশেষ, তাই না? আমরা কি ভাগফল বের করব না ভাগশেষ বের করব? স্যার ভাগশেষ বের করব স্যার। ভাগশেষ বের করব। এই ভাগশেষ বের করে যদি আমরা বলতে পারি যে রিমাইন্ডার is 0, if the remainder is 0 then the number is positive, or if the remainder is 1 then the number will be negative। 1/100 দ্বারা ভাগ স্যার, গুণ স্যার। না, এই পার্সেন্টেজ বলতে আমাদের সি প্রোগ্রামে কিন্তু বোঝাবে রিমাইন্ডার, কিন্তু আমরা ম্যাথমেটিক্সের ভাষায় আমাদের শতকরা মানে বোঝাবে 1/100। জি স্যার। এটা জন্য আবার এরকম কোনো মিন করো না স্যার ওই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কি এক। আমাদের সি প্রোগ্রামের পার্সেন্টেজ এক, আর আমাদের ম্যাথমেটিক্সের পার্সেন্টেজটা কিন্তু আরেক।
সি প্রোগ্রামে পার্সেন্টেজ সাইনটা ইউজ করা হয় কিসের জন্য বলো তো? ফর ক্যালকুলেটিং দ্য রিমাইন্ডার। ঠিক আছে, এটা মনে রাখবা। যেমন আমাদের অ্যারিথমেটিক্যাল অপারেটর কয়টা, এটা আবার একটু আমি রিপিট করি। আমাদের সি প্রোগ্রামে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক বলতে যেটা বোঝায় আমাদের গাণিতিক অপারেটর বা সিম্বল, আর অ্যারিথমেটিক সিম্বলও বলতে পারো অপারেটর যেটা আছে। যেমন আমরা প্লাস ইউজ করলে সেটা হয় অ্যাডিশন, তাই না? মাইনাস ইউজ করলে সেটা কি হয়? সাবট্রাকশন। আর স্টার দিলে কি হবে স্যার? মাল্টিপ্লিকেশন। জি স্যার, মাল্টিপ্লিকেশন। আমরা কিন্তু ম্যাথমেটিক্সে আমরা হলো মাল্টিপ্লাই করার জন্য আমরা ইউজ করি হলো ক্রস সাইন, তাই না? আমরা ক্রস সাইন ইউজ করি। যেমন আমি যদি বলি যে 5 × 3, তাহলে 5 × 3 হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সে, কিন্তু সি প্রোগ্রামে আমাদের 5 × 3 লিখতে হবে। 5 × 3 মানে 5 * 3 কি লিখতে হবে? 5 * 3। সো দিস ইজ মাল্টিপ্লিকেশন। এখন তুমি যখন অ্যারিথমেটিক্যাল অপারেশনে ডিভিশন দিবা, এই যে তোমার ডিভিশনাল সাইন, তখন এটার জন্য আমরা অ্যাপ্লাই করি হচ্ছে ফ্রন্ট, হচ্ছে এটাকে বলা হবে কি ফ্রন্ট স্পেস, মানে ব্যাক স্পেস আর ফ্রন্ট স্পেস আছে না, সরি ফ্রন্ট স্ল্যাশ স্পেস না, ফ্রন্ট স্ল্যাশ কি হবে? ফ্রন্ট স্ল্যাশ দিলে সেটা হয়ে যাবে 5/3, মানে ভাগ করা। আর ভাগ শেষের জন্য হচ্ছে আমাদের রিমাইন্ডার সিম্বলটা ইউজ করতে হবে। এই যে 5টা সিম্বল, এই 5টা সিম্বলকে একত্রে বলা হয় তোমার অ্যারিথমেটিক অপারেটর। এটাকে বলা হবে অ্যারিথমেটিক অপারেটর। পরীক্ষাতে কিন্তু আসবে হাউ মেনি অ্যারিথমেটিক অপারেটর ইন সি ল্যাঙ্গুয়েজ। তাহলে কয়টা হলো স্যার অ্যারিথমেটিক অপারেটর? স্যার এই যে 5টা স্যার। 5টা। তাহলে আমি যদি এখন বলি যে হোয়াট ইজ অপারেটর, তখন কি হবে স্যার? অ্যারিথমেটিক হোয়াট ইজ অপারেটর, এখানে সবগুলো সিম্বল না শাহরিয়ার? দিস ইজ সিম্বল স্যার। তাহলে the symbol which is used in C program is called operator, or the symbol which is used in logical operation or various arithmetical operation is called operator. যেমন আমি যদি বলি a greater than sign b, এখানে সিম্বল কোনটা স্যার? সিম্বল হচ্ছে ইজ গ্রেটার দেন স্যার। তাহলে এই যে গ্রেটার দেন, এটা একটা অপারেটর না? অপারেটর স্যার। হ্যাঁ। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা সি প্রোগ্রামে যে সমস্ত সিম্বলগুলো ব্যবহার করি সেগুলো তো অপারেটর। জি স্যার। ডেফিনেশনটা হবে কেমন, অপারেটর কাকে বলে, সংজ্ঞাটা হবে এমন: সি প্রোগ্রামে যে সমস্ত সিম্বলগুলো ব্যবহার করা হয় বা সি এক্সপ্রেশনে বা সি রাশিমালায় যে সমস্ত সিম্বলগুলো ব্যবহার করা হয় তাকে বলা হবে অপারেটর। এইটা ডেফিনেশন পরীক্ষাতে অনেকেই আমি পেয়েছি লিখছে এমন, দ্য পারসন হু অপারেটস দ্য কম্পিউটার ইজ কল্ড অপারেটর, এমন আনসার পেয়েছি। ঠিক আছে, কারণ এটা খুব বেশি অস্বাভাবিক কিছু না, তার মনে হয়েছে হয়তো বা যে কম্পিউটার ছাড়া সে হলো অপারেটর, কিন্তু আসলে এখানে অপারেটরটা হচ্ছে সিম্বল। এখানে যেমন প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, সিম্বল গুলো অপারেটর। তারপরে সি প্রোগ্রামে যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় স্যার অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ওকে, শুনতে পাচ্ছ আমাকে? শাহরিয়া শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হুমায়রা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, নাও we have to calculate the remainder. ভিডিওতে হুমায়রার কাছে হুমায়রার খাতা দেখতে চাই স্যার। না, হুমায়রা খুবই রেসপন্সিভ বা খুবই হচ্ছে পাঞ্চুয়াল, আমি যেটা বিশ্বাস করি। অবশ্যই সে খাতায় না উঠাইলেও সে আমার কথা মনোযোগ সহকারে শুনছে এবং সেটা পরীক্ষাতে লিখতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এটা সত্য কথা স্যার। না, তা না হলে হুমায়রার রেজাল্ট কেমনে ভালো হয়? স্যার যে হুমায়রার লগে একটা আছে স্যার, একটু থাকবে না শোনো, বিষয়টা হচ্ছে আমরা তো আউটপুট দেখি, তাই না? জি স্যার। ওই যে মনে করে একটা ছেলে, তার বাবা মা সব থেকে ভদ্র ছেলে, হ্যাঁ, খুবই বাবা মাকে মান্য করে, কিন্তু শেষ জীবনে এই ছেলেটা যদি অকর্মণ্য ঢেকে হয়ে যায় তখন বাবা মা টেনশনে পড়ে যায়, ইস কি হলো, এটা নিয়ে হলো না। আর একটা ছেলে একটু মনে করো চঞ্চল, একটু মনে করো হচ্ছে একটু অন্যরকম, বাবা মার কমান্ড শোনে না, কিন্তু দেখা গেল যে শেষ জীবনে সে একজন সাকসেসফুল বিজনেসম্যান, তখন বাবা মা বলবে যে না,
ছেলে আমার একটা ছেলে, আমার ছেলে যেটাই বলছে সেটাই শুনছে, ছেলে আমার কত ভালো। তো বিষয়টা হচ্ছে হুমায়রা আমার ক্লাসে রেসপন্স করুক আর না করুক, যদি রেজাল্ট ভালো করে আমি আমি কিন্তু ঠিকই বলবো যে হুমায়রা ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন মাই ব্যাচ। থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে রিমাইন্ডার যেটা পেয়েছি, রিমাইন্ডারের ক্ষেত্রে যেটা বলি, রিমাইন্ডার কিন্তু যদি 0 হয় সেক্ষেত্রে রিমাইন্ডার কি হবে? 0 হলে নাম্বারটা হবে ইভেন, আর 9 হলে কি হবে বলো তো? জি স্যার। এখন কন্ডিশন অ্যাপ্লাই করো, ইজ আর ডাবল ইকুয়াল 0, আর এর মান কি 0 হয়েছে? না, অ্যাপ্লাই দ্য কন্ডিশন। কন্ডিশন অ্যাপ্লাই করে এখন তোমরা ইয়েস নো বসিয়ে দাও। সীমা ওকে, তাহলে আমরা এখন কন্ডিশন ভ্যারিয়েবল কেন নিলাম স্যার? কনস্ট্যান্ট বলো, বুঝি নাই। যেখানে আরটা স্যার ভ্যারিয়েবল কেন? যে ভ্যারিয়েবল চিহ্ন স্যার। ও ভ্যারিয়েবল কেন? কারণ রিমাইন্ডারের ভ্যালু 0 হতে পারে অথবা 1 হতে পারে, এই জন্য তো ভ্যারিয়েবল, তাই না? জি স্যার, জি স্যার। এই জন্য আর ভ্যারিয়েবল। কারণ যখন তুমি n এর মান দিবা 8 তখন আর হয়ে যাবে 0, যখন তুমি n এর মান দিবা 9 তখন আর হয়ে যাবে কত? 1 স্যার। তাহলে এখানে রিমাইন্ডার কি ভ্যারিয়েবল নয়? জি স্যার, ভ্যারিয়েবল স্যার। ইয়েস, ইফ রিমাইন্ডার আর ইজ 0, যদি রিমাইন্ডারের ভ্যালু 0 হয় সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত হবে? রিমাইন্ডারের ভ্যালু 0 হলে আমাদের নাম্বারটা কি হবে বলো? রিমাইন্ডার 0 হলে নাম্বার কি বলবো আমরা? রিমাইন্ডার 0 হলে নাম্বারটি হবে স্যার ইভেন। ইভেন লিখে দাও, প্রিন্ট লিখো, প্রিন্ট n is even। ওকে, এখন যদি আমরা এটাকে নো বলি, নো কন্ডিশন অ্যাপ্লাই করি, রাইট? নো কন্ডিশন অ্যাপ্লাই করলে কি হবে স্যার? নো করলে স্যার আর ইজ ইকুয়াল টু 1 হবে স্যার। না, তখন প্রিন্ট n is কি হবে? অড। যদি আমাদের রিমাইন্ডার 0 না হয় তার মানে কি সেখানে কিন্তু অলরেডি রিমাইন্ডার 1 হয়ে গেছে। জি স্যার। তার মানে রিমাইন্ডার 0 না হওয়া মানে নাম্বারটা কি অড না? জি স্যার, অড। এখন দুইটা আউটপুটকে কানেক্টর দিয়ে কানেক্ট করে দাও, কানেক্টর দিয়ে কানেক্ট করে দিয়ে এখানে স্টপ লিখে দাও, এখানে স্টপ লিখে দাও। এই 1100 টাকা দিয়ে দাও। আচ্ছা, এখন এখানে লিখে দাও স্টপ। Now this is the flowchart to find out the even or odd number by using conditional statement or by using the diamond shape, or এখানে যে ডায়মন্ড শেপটা আছে না, এটা বুঝতে পারছো কিনা? এখানে তোমার রিমাইন্ডারের জন্য আমরা কন্ডিশনের জন্য যেটা কন্ডিশন অ্যাপ্লাই করি, মাইনাস চেক করো। সো প্রিন্ট n is even and print n is odd। এটা কি সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারছো হুমায়রা? জি স্যার, বুঝতে পেরেছি। গুড। শাহরিয়ার বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। ওই যে হুমায়রার রেসপন্স দেখে মনে হচ্ছে যে আমাদের একটা ফ্রেন্ড আছে না স্যার, ওই যে বান্দরবান থাকে স্যার, ওই শিহাব, জানুল শিহাব। না না স্যার, ওই যে না না স্যার, আমি হচ্ছে আগে রিপ্লাইটা দিছি, কিন্তু এনে যে মিউট করা সেই জিনিসটা আমি খেয়াল করি নাই। আমি বলি পরে যে কথা বান্দরবান বলার থেকে পর আপনি কিছু বলতেছেন না, তখন তাকাই দেখি যে আচ্ছা আমি তো মিউট করে রাখি। ওই যে আলভি স্যার, আলভি, মোহাম্মদ আলভি। ও তো আচ্ছা। ও মনে করেন স্যার প্রাইভেট পড়ে ইব্রাহিম স্যারের সাথে, তো মনে করেন স্যারের ও যখন রিপ্লাই দেয়, মনে করেন ও রিপ্লাই দেয়, স্যারের কথা ওর কাছে মনে করেন স্যার 4-5 সেকেন্ড পরে যায়। তো আদিতার রেসপন্স রেট ওটা কিন্তু 4-5 সেকেন্ড ডিলে হয়, তাই মনে পড়তো ও আবার বান্দরবান গেল কেন কি স্যার আদিতা। না আসলে আমি বলি শোনো, এটা নেটওয়ার্কের ক্ষেত্রে বাফারিংটা হয়, এটা খুবই স্বাভাবিক। বাফারিং হয় এটা। আমার আজকে প্রাইভেটও দিয়ে একজনের এই অবস্থা হয়েছে, আমি কথা বলছি। স্যার কালকে নেটওয়ার্ক অনেক বাজে ছিল, কালকে। আজকে তাও ঠিক আছে, কালকে খেলাটা শেষ হওয়ার পর এত বাজে নেটওয়ার্ক ছিল। ওকে,
ওকে, সো আমরা আজকের মতো ক্লাস শেষ করব। ইনশাআল্লাহ আমরা আগামী লেকচারে আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে আমরা পজিটিভ, নেগেটিভ আর নন নেগেটিভ নাম্বার নির্ণয় করব। সো আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ আরেকটা হাফেজ। হোমওয়ার্ক দিবেন না স্যার? ও হোমওয়ার্ক না, আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আচ্ছা স্যার। ওকে, আসসালাম।